প্রথমটা বেশি বড় হচ্ছে ন্যাচুরাল গেছে তো ন্যাচুরাল গেছে প্রথম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এইচএসসি 24 সালে এবং এইচএসসি 25-এ যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তোমাদের জন্য পড়ালেখার একটি নতুন যাত্রা, সেটা হচ্ছে তোমাদের জন্য আমরা আয়োজন করেছি ফ্রি লাইভ ক্লাস। সেই ফ্রি লাইভ ক্লাসের আজকে আমাদের প্রথম লাইভ ক্লাস এবং তোমাদের আজকে প্রথম লাইভ ক্লাসে হিসাব বিজ্ঞান বিষয়ে রিমন ক্লাস নেবে। অর্থনীতি বলতে বলতে অর্থনীতি চলে আসছে, যাই হোক। তো হিসাব বিজ্ঞান বিষয়ে রিমন তোমাদের ক্লাস নেবে এবং হচ্ছে আজকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় পত্রের যেটা ষষ্ঠ অধ্যায় রয়েছে সে অধ্যায়টা খুব সুন্দর করে একটা গোছানো প্রিপারেশন তোমাদেরকে নিয়ে দিবে ইনশাআল্লাহ রিমন। সো তোমরা যারা যুক্ত হচ্ছ, তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই একটু জানাই দিবা এই লাইভ ক্লাসগুলো সম্পর্কে। লাইভ ক্লাসগুলো কিন্তু হবে এখন থেকে শুরু করে এসএসসি পরীক্ষা পর্যন্ত আমরা লাইভ ক্লাস চালাবো এবং হচ্ছে এই লাইভ ক্লাসগুলোতে আমরা সন্ধ্যা 7টা এবং রাত 8টায়, অর্থাৎ প্রতিদিন তোমরা সন্ধ্যা 7টা রাত 8টায় তোমরা আমাদের ফ্রি লাইভ ক্লাসগুলো পাবে এবং এটা রুটিন কিন্তু আমাদের এই পড়ালেখা ফেসবুক পেজে যে কভার ফটো রয়েছে সেখানে কিন্তু দেওয়া আছে রুটিনটা। সো সেই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাসগুলো হবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে খুব মজা করে তোমরা ক্লাসগুলো করবা এবং আমার সাথে দেখা হবে আমার যেদিন শিডিউল আছে সেই অনুযায়ী। তারপর হচ্ছে রিমন আজকে ক্লাস নিবে অ্যাকাউন্টিং। রাসেল, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছে তোমাদের উচিত হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে বিষয়টা শেয়ার করা, যেহেতু আমরা লাইভ ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রিতে আয়োজন করছি এবং আমরা এখানে চেষ্টা করব তোমাদের সাথে বাড়তি আলোচনা না করে শুধুমাত্র যে বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য কাজে আসবে সেই বিষয়গুলো পড়ানোর জন্য। কারণ দিন শেষে তোমরা যেটা চাও সেটা হচ্ছে ভালো একটা রেজাল্ট চাও এবং অনেকেই কোর্স ফি এর জন্য আমাদের কোর্সে ভর্তি হতে পারছো না, তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আর এর বাইরেও যারা কোর্স ফি দিয়ে ভর্তি হতে পারো তোমরা অবশ্যই আমাদের চলমান কোর্সগুলো সম্পর্কে জানো। র্যাপিড বেস, গোল্ডেন বেস এবং এর পাশাপাশি ইকোনমিক্সেরও দুই একটা বেস চলমান আছে এবং আইসিটিরও বেস চলমান আছে। তো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিতে যে লাইভ ক্লাসগুলো দিব আমরা সেখানে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বস্বটুকু দেওয়ার জন্য। কারণ হচ্ছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যারা আছে তারা অনেকেই হচ্ছে ফি দিয়ে ভর্তি হতে পারছে না, তাদের জন্যই আমরা হচ্ছে এই আয়োজনটা। কারণ হচ্ছে আমাদের পড়ালেখার শুরুর দিক থেকে আমরা যেটা করে আসতেছি প্রতি বছরই কিন্তু আমরা শিক্ষার্থীদের জন্য ফ্রি কিছু লাইভ ক্লাস আয়োজন করি এবং তোমাদের এই লাইভ ক্লাসগুলো প্রতিদিন 2টি করে ক্লাস চলবে এবং পরীক্ষার আগ পর্যন্ত। যারা এইচএসসি 2024 বেস, তাহলে 25 বেস যারা আছো তোমাদের জন্য সুখবর হচ্ছে আমাদের গোল্ডেন বেস চলমান আছে এবং গোল্ডেন বেসের ক্লাস শুরু হবে আগামী মেয়ের 1 তারিখ থেকে। তো তোমরা এখনও যারা ভর্তি হও নাই তোমরা অবশ্যই সেখানে ভর্তি হয়ে যাবে। আর বলবো রিমনকে যে ক্লাস কন্টিনিউ করো অবশ্যই, তোমার জায়গা থেকে আমরা আশা করি যে তুমি সর্বোচ্চটুকু দিবা এবং শিক্ষার্থীরা যাতে উপকৃত হয়। অবশ্যই। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। সো রিমনকে ধন্যবাদ তোমার ক্লাস ইন্টারাপ্ট করার জন্য। সো রিমন তুমি ক্লাস চালিয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আরও একটি লাইভ ক্লাসে স্বাগতম। অনেক দিন পরে ঈদের আনন্দ শেষ করে আমাদেরকে শুরু করতে হবে, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের জার্নিটা মোটামুটি এখন বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছে। সো আমি লাইভ ক্লাসটা ভাইয়ারা অনেক কথা বলেছে, আপনারা শুনেছেন। সো আমি আরও কয়েকটা কথা বলে তারপর হচ্ছে আমাদের ক্লাসে আমরা যাব। অনেকে হচ্ছে যারা হচ্ছে মোটামুটি অনেকে চিন্তা করছে যে গত 2 বছর হচ্ছে বেশ ফাঁকি দিয়ে এসেছি, এখন আমার কি করা উচিত, আমি কি গত 2 বছরের পড়া 2 মাসে পড়তে পারবো কিনা। আবার অনেকে ভাবছেন হচ্ছে আমি তো অনেক কিছু পড়ে ফেলেছি, আবার সে ভাবছে আমার কিছু একটা গোছানো প্রস্তুতি বা রিভিশন প্রয়োজন। সো পড়ালেখা আপনাদের কথা চিন্তা করে সব কিছু চিন্তা করে হচ্ছে আপনাদের জন্য এই লাইভ প্রোগ্রামটা আয়োজন করেছে। এই প্রোগ্রামটি ইনশাআল্লাহ চলমান থাকবে আমাদের পরীক্ষার একদম ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত। সো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে অ্যাকাউন্টিং হচ্ছে সেকেন্ড পেপার হচ্ছে ষষ্ঠ অধ্যায় নিয়ে আর্থিক বিশ্লেষণে আলোচনা করব। আশা করছি যারা যারা এখন ক্লাসে আসেন প্রত্যেকে হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি ক্লাস সম্পর্কে একটু বলি, ক্লাসটা কিভাবে কন্ডাক্ট করা হবে।
ক্লাসে আমি হচ্ছে আজকের এই ক্লাসটাতে আমি হচ্ছে আপনাদের সাথে হচ্ছে একটু কথাবার্তা বলবো, দেন হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকের এই অধ্যায়টিতে মেইনলি হচ্ছে বেশ কিছু এমসিকিউ প্লাস হচ্ছে একটা সিকিউ নিয়ে আমি আমার সর্বোচ্চ আলোচনা করার চেষ্টা করব। আপনারা সকলে জানেন পড়ালেখা প্রত্যেক বছর কি করে এইচএসসি পরীক্ষার আগে হচ্ছে আপনাদের জন্য লাইভ প্রোগ্রাম হচ্ছে স্টার্ট করে। সো এই লাইভ প্রোগ্রামটাতে হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ দিকে চেষ্টা করি। এর মানে এ না যে এটা ফ্রি লাইভ ক্লাসের জন্য হচ্ছে এখানে ভালো পড়ানো হবে না। আপনারা যারা যারা ক্লাসটা করেন আশা করছি এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। কারণ এখানে হচ্ছে আপনাদেরকে যারা হচ্ছে একদম পড়ার নাই তাদের জন্য মোটামুটি বেশ ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করা হবে। দেন হচ্ছে যারা হচ্ছে মোটামুটি পারেন ভাবতেছেন তাদের জন্য আপনাদেরকে রিভিশন হওয়ার জন্য ওভাবে ক্লাসটা কন্ডাক্ট করা হবে। তো আমরা প্রথমে এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এরপর আমরা একটা সিকিউ নিয়ে আলোচনা করব। আপনারা সকলে জানেন আর্থিক বিশ্লেষণ অধ্যায়টা খুবই ছোট এবং খুবই সহজ, যেখান থেকে প্রত্যেক বছর শর্ট সিলেবাস অনুযায়ী আমাদেরকে হচ্ছে 2 বছর মানে 2টা করে প্রশ্ন আসতে দেখা যায়। সো আমরা আর দেরি না করে আই থিঙ্ক আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতে পারি। ক্লিয়ার? ওকে। সো আমাকে একটু কাইন্ডলি সবাই বলবেন যে আপনারা হচ্ছে যারা যারা ক্লাসটা করতেছেন আপনারা আপনাদের পড়াশোনার কি অবস্থা এবং আপনাদেরকে ক্লাসগুলো কিভাবে হচ্ছে যদি আমি সাজাই কিভাবে হলে ভালো হবে। ইট ডাজ নট মিন এটা কম্পালসারি না যে আমি আজকের এই লাইভ ক্লাসে একটা অধ্যায় শেষ করতে হবে, ঠিক আছে? আপনাদের হচ্ছে কতটুকু চাহিদা বা আপনাদের কতটুকু নিডস তার উপর বেস করে মেনলি আমাদের লেকচারগুলো সাজানো হবে। সো আমাকে একটু কাইন্ডলি যারা যারা ক্লাসে আছেন কাইন্ডলি একটু বলেন তো আমাদের ক্লাসগুলো হচ্ছে যদি আমরা অনেক ফাস্ট আগাবো নাকি একটু একটু করে এক্সপ্লেন করে আগাবো, কিভাবে করলে ক্লাসগুলো ভালো হয় আপনাদের জন্য? আমরা কি বেশি এমসিকিউতে জোর দিব নাকি সিকিউতে, নাকি এমসিকিউ প্লাস সিকিউ একসঙ্গে দুটোটাতে একদম মানে ফুললি আমরা হচ্ছে ফোকাস করে আগাবো? একটু কাইন্ডলি সবাই আমাকে জানান তো কাইন্ডলি। কারণ হচ্ছে আমি পড়াবো ইনশাল্লাহ, আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা স্টুডেন্ট অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে, আপনারা যেহেতু নিবেন সো আপনাদের মন মতো হচ্ছে মনোপুত হয় এমনভাবে আমাদের ক্লাসটা কি করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে। আপনারা কাইন্ডলি একটু জানান তো যারা যারা আছেন তারা হচ্ছে সকলে জানান তো আমাদের ক্লাসটা কিভাবে হলে ভালো হয়। আর মনে রাখবেন আমি কেন হচ্ছে আচ্ছা ভেরি গুড মাশাআল্লাহ সালাম আহমেদ ভেরি গুড। আচ্ছা আমি আমাকে একটু কাইন্ডলি সবাই একটু এনশিওর করুন আমাদের ক্লাসটা কিভাবে করলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়, একটু কাইন্ডলি জানান তো। আমরা হচ্ছে এখানে ওকে আমি চিন্তা করেছি এমসিকিউটাতে কেন আমি বেশি হচ্ছে আলোচনা করছি, কারণ আমি জানি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যারা পড়ে অথবা যারা পড়ান তারা মোস্ট অফ দ্য টাইম অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বা ফাইন্যান্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে হচ্ছে সিকিউলাতে। তারা হচ্ছে বিশেষ করে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সিকিউতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এমসিকিউতে কোনোরূপ গুরুত্ব দেয় না। সো আমরা সকলে জানি একটা ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনার এমসিকিউতে 25 প্লাস অথবা হচ্ছে 26, 7, 25 প্লাস মাস্ট রাখতে হবে। সো কোনো একজন স্টুডেন্ট 25 পাওয়ার জন্য তাকে মাস্ট তার বেসিকটা খুবই ভালো হইতে হবে। ওকে নাফিস সিস্টেম বলছে ধীরে ধীরে আগান, তারপর হচ্ছে এমসিকিউ ক্লাস নিতে ভালো হবে, ভেরি গুড। আব্দুল্লাহ মাহিল বলছে কাইসার আহমেদ ভাইয়া ধীরে ধীরে আগাইলে ভালো হবে, ওকে। তারপর ভাইয়া আপনার নাম কি? হ্যাঁ আমার নাম, আচ্ছা জানবেন আর কি ইনশাল্লাহ, প্রতিদিন ক্লাস করে না ধীরে ধীরে জেনে যাবেন। ওকে এরপরে হচ্ছে আর কি আছে, এরপর ভাই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার থেকে শুরু করলে ভালো হয়। ওকে অবশ্যই অবশ্যই, এই যে আমি আজকে জাস্ট স্টার্ট করলাম, দেখা যাক না কিভাবে আপনারা কিভাবে বলেন। ওকে সবাই একটু বলেন, সবাই সবার মধ্যে মত দেন। হ্যাঁ আমরা কিছু অল্প একটুক্ষণের মধ্যে হচ্ছে আমরা আমাদের ক্লাসে স্টার্ট করবো ইনশাল্লাহ। ওকে সো হচ্ছে আমরা এমসিকিউ দিয়ে আগে স্টার্ট করতে পারি। সকলে হচ্ছে যারা যারা ক্লাসটা করতেছেন আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, আপনারা যেহেতু ক্লাসটা করতে আপনার যারা ফ্রেন্ড আছে যাদের হচ্ছে পড়াশোনা ঠিকঠাক করে এখনো করে নাই অথবা 2 বছর হচ্ছে যে পার হয়ে গেছে এখন খুব চিন্তিত, তাদেরকে হচ্ছে আমাদের লিঙ্কটা শেয়ার করতে পারেন, দেন হচ্ছে আমাদের ক্লাসে তাকে মেনশন করতে পারেন। সো সাউদের তারাও যাতে কি হয় উপকৃত হয়। ওকে স্যার ধীরে ধীরে আগালে ভালো হয় স্যার, তিন্নি দাস ওকে ভাইয়া ইনশাল্লাহ। ওকে সো চলুন আমরা আমাদের আজকে ক্লাসটা স্টার্ট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমরা আর্থিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আমাদের সামনে হচ্ছে প্রথমে একটা এমসিকিউ, আমরা একটু দেখি সেটা হচ্ছে কি, সুরমা কোম্পানি লিমিটেডের নিট বিক্রয় 42,000 টাকা। কত টাকা স্যার? 42,000 টাকা। নিট বিক্রয় 42,000 টাকা, মোট লাভ 8,400 টাকা। কেমন? প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা? 4,000 টাকা এবং সমাপনী মজুদ পণ্য হচ্ছে 6,000 টাকা। তাহলে আমাদের কোয়েশ্চেন কি, সুরমা কোম্পানি বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ কত টাকা? আমরা কি পারবো বিষয়টা, আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা কি বের করতে পারবো? বিক্রিত পণ্যের ব্যয়টা করতে পারবো?
মনে রাখবেন একটা জিনিস হচ্ছে আমাদেরকে মাঝে মাঝে আমাদের কোয়েশ্চেনগুলোতে আমাকে একটু সবাই হচ্ছে কাইন্ডলি উত্তর দিবেন, হ্যাঁ সবাই দ্রুত উত্তর দিবেন যে হচ্ছে যারা যারা ক্লাসটা করতেছেন আমরা সকলে আমাদের যে রেসপন্স হওয়ার কোনটা উত্তর হবে প্রত্যেকে যারা যারা ক্লাসে প্রত্যেকে হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন, প্লাস হচ্ছে আমাদেরকে হচ্ছে প্রশ্ন করতে পারেন, প্লাস আমাদের এখানে রেসপন্স করতে হবে। প্রথম থেকে শুরু করলে ভালো। ওকে ইনশাআল্লাহ। ওকে যেহেতু সবাই বলতেছেন প্রথম থেকে ট্রাই করবো প্রথম থেকে স্টার্ট করার জন্য। হ্যাঁ কেন 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 আচ্ছা ওকে সো হচ্ছে আমরা হচ্ছে সবাই একটু ট্রাই করবো হচ্ছে যে মানে একটু সবাই দেখি সুরমা কোম্পানির নিট বিক্রয় কত হাজার টাকা, 42,000 টাকা, আর মোট লাভ হচ্ছে 8,400 টাকা। এখানে আবার দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর 4,000 টাকা, তারপর হচ্ছে সম্পূর্ণ মজুত পণ্য হচ্ছে 6,000 টাকা। আর সুরমা কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয় কত। আমরা সকলে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এমসিকিউর ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো অনেক সময় আমাদেরকে কিছু বাড়তি তথ্য দিয়ে থাকে, সো বাড়তি তথ্যগুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আমাকে একটু কাইন্ডলি সবাই বলুন তো এখানে এমসিকিউর উত্তরটা কি হবে, এমসিকিউ উত্তরটা কি হইতে পারে একটু কাইন্ডলি সবাই জানান তো যারা যারা ক্লাসে আছেন কোনটা হইতে পারে। উত্তরটা কোনটা হবে বলুন তো একটু সবাই দ্রুত জানান তো কোনটা হইতে পারে উত্তর। ওকে নাফিস তাসনিম বলছে গ, তারপর হচ্ছে বাকিরা সবাই হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা একটু কাইন্ডলি যারা যারা আছে সকলে আমরা এখন দেখেন এখানে আমরা একটু যদি দেখি আমরা জানি বিক্রিত পণ্য বের করার সূত্র কি একদম সিম্পল, বিক্রয় মাইনাস বিক্রিত মোট লাভ, ঠিক আছে মোট লাভ। আমরা সবাই জানি একটা যে চার্ট অনুযায়ী হচ্ছে কি আমরা বিক্রয় থেকে কি মাইনাস করি, বিক্রিত পণ্যের ব্যয় কি করতে পারি মাইনাস করি। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি মাইনাস করি আমরা কি পাই বলুন তো, আমরা সবাই মোট লাভ পাই। কি পাই? মোট লাভ। তার মানে কথাটা মানে হচ্ছে ভাইয়া বিক্রয়ের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়ও আছে, মোট লাভও আছে। তাহলে আমরা যদি মোট লাভ বের করার জন্য বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য বিক্রয় থেকে মোট লাভ মাইনাস করলে হয়ে যাবে না। দেখেন আমাদের এখানে মোট লাভ দেওয়া আছে, মোট লাভ কত দেওয়া আছে 8,400, আর হচ্ছে বিক্রয় দেওয়া আছে 42,000 টাকা। তাহলে সিম্পলি আমাদের এখানে যে কথাগুলো দেওয়া আছে সবগুলো আমাদেরকে শুধু দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে যেগুলো অবান্তর অথবা যে অপ্রাসঙ্গিক যেগুলো আমাদের প্রয়োজন নেই। ক্লিয়ার? উত্তর কত হবে বলুন তো, উত্তর অবশ্যই হবে কত, এটা 33,600, অর্থাৎ 42,000 থেকে মোট লাভটা মাইনাস করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। সো সকলে আশা করছি আমরা বুঝতে পেরেছি সবাই? একটু কাইন্ডলি জানান তো। ওকে ভেরি গুড। লেখাগুলো বোঝা যায় না। আচ্ছা এরপর জানা তোমার হচ্ছে 43,603 নিয়ে বলছে গ। ওকে মাহমুদ আক্তার গ, ভেরি গুড। ওকে সো নেক্সট, এরপর যদি আমরা নেক্সট কি আছে দেখি তো, সুরমা কোম্পানি মজুদ আবর্তন অনুপাত কত। অর্থাৎ আমাদের এখানে যে এই যে এটার উপর ভিত্তি করে এখানে দেখেন এটা হচ্ছে কি সিকিউ কোয়েশ্চেনের মধ্যে এটা হচ্ছে কি ছিল আমাদের এটা ছিল হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের ভিত্তিতে আমাদেরকে হচ্ছে 1 নাম্বার করতে হবে, এরপর 2 নাম্বারটা করতে হবে। তাহলে কি বলছে সুরমা কোম্পানি মজুদ আবর্তন অনুপাত কত, এটা একটু বলুন তো আমাকে সবাই একটু দ্রুত জানান তো। মজুদ আবর্তন অনুপাতের হচ্ছে সূত্রটা কি সবাই দ্রুত জানান তো, একটু দেখতে চাই আমি। মজুদ আবর্তনের সূত্রটাকে একটু কাইন্ডলি সবাই দ্রুত জানান তো। মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি, মজুদ আবর্তন সূত্রটা একটু কাইন্ডলি সবাই বলেন। মজুদ আবর্তনের সূত্রটা আমরা কে পারি একটু কাইন্ডলি বলেন তো। নিট বিক্রয়
ডিভাইডেড গড় মজুদ না। মনে রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এমসিকিউ গুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এই অধ্যায়টা পুরোটা হচ্ছে এমসিকিউ বেসড। একটা জিনিস মাথায় রাখবেন, মজুদ আবর্তন হচ্ছে বিক্রিত পণ্য ব্যয়ের সাথে সম্পর্কিত। আমরা জানি এখানে আমরা হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত দেখব, পাওনাদার আবর্তন অনুপাত দেখব, মজুদ আবর্তন অনুপাত দেখব। সো এই তিনটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। আমি যদিও বা আজকে এই ম্যাথে মজুদ আবর্তন নিয়ে আসছে, বাট কথাগুলো আমাদের জানাটা ইম্পর্টেন্ট। মনে রাখবেন মজুদের সঙ্গে সম্পর্ক থাকবে কার? মজুদের সাথে সম্পর্ক থাকবে হচ্ছে বিক্রিত পণ্য ব্যয়ের। কেমন? বিক্রিত পণ্য ব্যয়ের। আমি প্রত্যেকটা এক্সপ্লেন করতে যাতে পরে কাজে লাগে। তারপর দেনাদার আবর্তনের সঙ্গে কাজে লাগবে কার? দেনাদার আবর্তনের সঙ্গে কাজে সম্পর্ক থাকবে হচ্ছে ধারে বিক্রয়। ক্লিয়ার? ওকে। এরপর দেখেন পাওনাদারের সাথে সম্পর্ক থাকবে হচ্ছে ধারে ক্রয়। ধারে ক্রয়। সো সবাই একটু নোট করে নেন তো ভাইয়া। অর্থাৎ মজুদ আবর্তন, আমরা তিন ধরনের মজুদ আবর্তনটা আমরা সবচেয়ে বেশি দেখব। একটা হচ্ছে মজুদ আবর্তন, একটা হচ্ছে দেনাদার আবর্তন, একটা হচ্ছে পাওনাদার আবর্তন। সো আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা কি মনে রাখতে পারে বলুন তো? এই যে মজুদ আবর্তনের সঙ্গে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কিত, তারপর দেনাদারের সঙ্গে ধারে বিক্রয়ের সম্পর্ক আছে, অর্থাৎ সূত্রর ক্ষেত্রে এগুলো উপরে হবে, পাওনাদারের সঙ্গে ধারে ক্রয়ের সম্পর্ক। ক্লিয়ার? তাইলে এখন মজুদ আবর্তন আমাদেরকে প্রশ্ন করলেন, তাহলে ভেরি গুড। আচ্ছা, কাইসার রহমান বলছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। মাশাআল্লাহ। ওকে, এখন একটু এটা নিয়ে একটু কথা বলিনি সবাইকে। এটা ম্যাথটা সহজ, আমরা সবাই জানি। যেহেতু মজুদ আবর্তন বলছে, তাহলে সূত্রটা কিভাবে স্যার বলেন তো? বিক্রিত পণ্যের ব্যয়। কেমন? বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। কেমন? এখন খেয়াল করেন, এটা আমাদের ইজি জিনিস, বাট মাঝে মাঝে স্যাররা আমাদের সাথে হচ্ছে একটু যদি ঘোরাতে চায় অথবা আমাদের একটু কনফিউজ করতে গেলে, তখন আমরা হয়তো বা হচ্ছে মোটামুটি একটু ধরা খেতে পারি। সো যাতে করে আমরা হচ্ছে একদম মাঝ পথে গিয়ে, মানে তীরে গিয়ে যেন আমাদের তীর কি বলে নৌকা যাতে ডুবে না যায়, সেজন্য আমাদের কি করতে হবে? একটু মাথায় রাখতে হবে। সবাই একটু খেয়াল করেন। দেখেন, মজুদ আবর্তনের ক্ষেত্রে যদি বিক্রিত পণ্যের ব্যয় না থাকে, আমাদের আগে দেখবো প্রশ্নের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় আছে কিনা। যদি না থাকে তখন আমি সেটাকে বিক্রয়কে উপরে লিখবো। ক্লিয়ার? তারপর এই যে দেনাদারের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট জিনিস কি উপরে কি থাকবে? ধারে বিক্রয়। যদি ধারে বিক্রয় না থাকে, ইন দ্যাট কেস আমি বিক্রয়কে ধারে বিক্রয় ধরে ম্যাথটা করে নিব। ক্লিয়ার? এরপর দেখেন পাওনাদারের ক্ষেত্রে উপরে কে থাকবে? সূত্রের ক্ষেত্রে ধারে ক্রয় থাকবে। যদি ধারে ক্রয় না থাকে, শুধু ক্রয় যেটা দেওয়া থাকবে প্রশ্নে, আমি শুধু ক্রয়কে ধরে ম্যাথটা কন্টিনিউ করব। সো আশা করছি আমাদের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। এরপর আরেকটা বিষয় আমরা জানি, এই যে মজুদ আবর্তনের ক্ষেত্রে সূত্র কি? উপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। আবার এখানে ক্ষেত্রে হচ্ছে কি? ধারে ক্রয় ডিভাইডেড গড় হচ্ছে কি? পাওনাদার। দেনাদারের ক্ষেত্রে কি হবে? ধারে বিক্রয় ডিভাইডেড গড় দেনাদার। এখন কত হচ্ছে স্যার? গড়টা কিভাবে বের করবো আমরা সকলে জানি। এই ম্যাথের ক্ষেত্রে আমরা যারা জানি সকলে আমরা জানি যে হচ্ছে দেনাদারের ক্ষেত্রে দুইটা জেড দেওয়া থাকবে, প্রারম্ভিক দেনাদার, সমাপনী দেনাদার। আবার হচ্ছে পাওনাদারের ক্ষেত্রে দুইটা, প্রারম্ভিক পাওনাদার, সমাপনী পাওনাদার। মজুদ পণ্যের ক্ষেত্রে দুইটা, প্রারম্ভিক পাওনাদার, প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য। যদি কোনো ম্যাথে হচ্ছে নরমালি হচ্ছে আমরা কি করব? প্রারম্ভিক গড় মজুদ কিভাবে বের করব? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ দুটোটাকে অ্যাড করব, অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার ভাইয়া? কিন্তু কখনো কোশ্চেনের মধ্যে প্রারম্ভিক মজুদ অথবা সমাপনী মজুদ যে কোনো একটা দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা যেটা দেওয়া আছে সেটাকে ধরে ম্যাথ করে, সেখানে আর গড় করার দরকার নাই। সবাই কি কথাটা বুঝতে পারছে? আমাকে সবাই একটু কাইন্ডলি বলেন দ্রুত। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য বোঝা, খুবই ইম্পর্টেন্ট। বলেন তো, এই আবদ্ধ পণ্যের ক্ষেত্রে স্টুডেন্টরা বেশিরভাগ হচ্ছে ভুল করে, কারণ কখনো দেখা যায় মজুদ পণ্যের একটা জেড দেওয়া আছে, কারণ সে সূত্র শিখে আসছে মজুদ পণ্যের দুইটা থাকবে, গড় লাগবে। এরপর সে দানাদারের ক্ষেত্রে শিখে আসছে কয়টা? দানাদারের মাত্র দুইটা জেড থাকবে, বাট মাত্র সে দেখতে পাচ্ছে এখন একটা, সো সে ঝামেলায় পড়ে যাবে। তারপর হচ্ছে কি? সে পাওনাদারের ক্ষেত্রে দেখে আসলো সূত্রের মধ্যে দুইটা হবে পাওনাদার, প্রারম্ভিক আর সমাপনী, কিন্তু এখন পাচ্ছে সে একটা। সো এই ক্ষেত্রে স্টুডেন্টরা ঝামেলায় পড়ে যায়। সো আমরা যাতে করে ঝামেলায় না পড়ি, এই জন্য আমি সবগুলো ক্লিয়ার করলাম। সবাইকে কি আমি বুঝতে পারছি? তাহলে একটু দ্রুত বলেন তো ভাইয়া, বুঝছেন কিনা? একটু কাইন্ডলি দ্রুত বলেন তো, বুঝছেন কিনা? সবাই কি ভালো করে বুঝতে পারছেন স্যার? সবাই ভালো করে বুঝতে পারছেন?
তাহলে আমরা যদি এই ম্যাথটা যদি একটু দেখি, এখানে কি বলছে দেখেন তো, আমাদের এখানে বলছে বিক্রিত পণ্যের ব্যয় আমি অলরেডি বের করে ফেলছি। তো বিক্রিত পণ্য কত? 33,600। ক্লিয়ার? এরপরে আমাদের এখন গড় মজুদ থাকবে। গড় মজুদ কিভাবে বের করবো বলুন তো? এই সমাপনী মজুদ হচ্ছে কত? 6,000 টাকা, আর প্রারম্ভিক মজুদ হচ্ছে কত? 4,000 টাকা। তাহলে আমরা যদি একটু পরে যাই, আর একটু সবাই একটু দেখে নেন তো এখানে বিক্রিত পণ্য ব্যয়ের সূত্র কি? বিক্রিত পণ্য ব্যয়ের সূত্র হচ্ছে কত? একটু দেখি এখান তো 33,600। ঠিক আছে, ওকে। এবার কি বলছে? গড় মজুদ। গড় মজুদ কিভাবে বের করব? গড় মজুদ বের করা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদ সমাপনী যোগ করলে কত হবে? 4,000 এবং 6,000 অ্যাড করলে 10,000, 10,000 দিয়ে 10,000কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 5,000। তাহলে 33,600 কে কত ডিভাইড করতে হবে স্যার বলুন তো? 5,000। তাহলে উত্তর কত হবে বলুন তো? সেকেন্ডের উত্তর কত হবে? এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। ওকে, একটু সবাই দেখেন তো স্যার এটা উত্তরটা কি হবে? এটা তাহলে কত হবে? 33,600। এটা অপশনটা উত্তরটা কি হবে একটু বলেন তো সবাই দ্রুত। এই যে 33,600 ডিভাইডেড 5,000, তাহলে কত হবে বলুন তো একটু কাইন্ডলি আমাকে উত্তর কত হবে সবাই একটু দ্রুত বলেন তো উত্তর কত হবে? একটু আমাকে দ্রুত জানান তো ভাই কত উত্তর কত হবে? জান্নাতুল মামা বলছে 6.72, কায়সার রহমান বলছে দেখেন আপনারা যারা ক্লাস করতেছেন মোটামুটি মাশাআল্লাহ প্রথম দিবস হিসেবে মোটামুটি অনেকে ক্লাস করতেছেন। ক্লাস করে যদি ক্লাসে রেসপন্স না করেন আপনি কিছু বুঝবেন না। হ্যাঁ, যারা যারা দেখেন যারা যারা হচ্ছে আমাকে কমেন্ট করতেছেন তাদের নামগুলো আমার চোখে বারবার ভাসতেছে অথবা দেখতেছি। তো তারা প্রশ্নগুলো তাদেরকে উত্তর দেওয়াটা আমার জন্য তখন ফরজ বা কম্পালসারি হয়ে যায়। সো যদি কেউ এবার তো মনে করেন যে আপনি আপনার মতো করে ক্লাসটা দেখলেন একদম রবটের মধ্যে দেখে চলে গেলেন, আপনার কোনো সে থাকবে না। সো যারা ক্লাস করছেন অবশ্যই প্রত্যেকে রেসপন্স করবেন। হ্যাঁ, দেখেন আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে একদম বেসিক ক্লাসের মতো ডিসকাস করতেছি। ইট ডাজ নট ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসে আমি এমসিকিউ শেষ করতে পারবো কিনা, সিকিউ শেষ করতে পারবো কিনা। আমাদের 8টা পর্যন্ত যতগুলো এমসিকিউ করা পসিবল ততগুলো আমরা দরকার আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমাদেরকে অনেক তাড়াহুড়া করে যেতে হবে বিষয়টা এমনটা না, আমরা একদম ধীরে ধীরে খুব ভালো করে প্রত্যেকটা বিষয় নিয়ে এক্সপ্লেন করব। আমরা এইভাবে আগাবো, আমরা আমাদের মতো করে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো সবাই হচ্ছে একদম কুল মাইন্ডে আমাকে সবাই প্রশ্ন করবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে, এবং প্রত্যেকে আশা করতেছি হচ্ছে কি করবে, রেসপন্স করবে, একদম প্রত্যেকে রেসপন্স করবে। ওকে, সবাই বুঝতে পারছি আমরা? তাহলে স্যার উত্তর কত হবে? 6.72। ক্লিয়ার স্যার? ক্লিয়ার সবাই আশা করতেছি আমাদের কাছে ক্লিয়ার। কেমন? ওকে ওকে, ভেরি গুড। এরপরে আমরা যদি নেক্সটে যদি যাই আমরা কি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কি স্যার? দেখেন এই যে এই ম্যাথগুলো আসতে বেশিরভাগ টাইম দেখা যায়। কি বলছে স্যার দেখেন তো, একটা প্রতিষ্ঠানের চলতি সম্পদ, একটু সবাই একটু মনোযোগ দিই। হ্যাঁ, সবাই মনোযোগ দিই, না বুঝলে আমাকে ধীরে ধীরে প্রশ্ন করবেন। কেমন? আচ্ছা, এমডি সিয়াম বলছে ভাই আমি অ্যাকাউন্টিং কম পারি। ওকে ভাইয়া, ইনশাল্লাহ আমি হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমার 2টা করে ফ্রি লাইভ ক্লাস থাকবে সোমবার এবং বুধবার 7টা থেকে 8টা। আমি তো দেখাচ্ছি এখন, আমি তো মনে করেন যে আমরা 2 বছর ফাঁকি দিয়ে আসছি, 2 বছরের পড়া কি হচ্ছে 2 মাসে করা কি পসিবল? সো যদি আপনার যদি সদিচ্ছা থাকে, সাহস থাকে, অবশ্যই সম্ভব। বাট আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি সিনসিয়ার টু ইউর স্টাডিজ, দেন ইউ ক্যান ডু এনিথিং হোয়াট ইউ ক্যান, হোয়াট এভার ইউ লাইক। ঠিক আছে? তো এখন হচ্ছে আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। প্লাস আপনারা জানেন যে পড়ালেখার আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো কোর্স আছে, যেগুলো চলমান কোর্স আছে, অ্যাডভান্স ব্যাচ আছে, তারপর র্যাপিড ব্যাচ আছে, হ্যাঁ, তারপর অনেকগুলো কোর্স আছে। সো আপনি চাইলে ওখানে আমরা হচ্ছে এনরোল করতে পারেন, অথবা আমাদের এই লাইভ ক্লাসে হচ্ছে আপনি অ্যাটেন্ড করতে পারেন। ওকে, সো আমরা যদি প্রশ্ন নাম্বার 3টা যদি একটু দেখি এখানে কিভাবে দেখেন তো। দেখেন ইসরাত জাহান বলছে এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার, আর্থিক বিশ্লেষণ 6ষ্ঠ অধ্যায়। দেখছেন আমাদের কি অবস্থা, আমরা হচ্ছে মানে কোন অধ্যায় সেটাও চিনতেছি না, আমরা হচ্ছে কপাল পড়া খুব। ঠিক আছে? ওকে, এরপর দেখেন একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদ 63,000 টাকা, চলতি অনুপাত 5:2, চলতি দায়ের পরিমাণ কত? খুব ইম্পর্টেন্ট, খুব, এটা তো আমরা সবাই পারবো তাই না? কি বলছে দেখেন, চলতি সম্পদ কত? 63,000 টাকা যদি হয়, চলতি অনুপাত যদি কত 5:2, 5:2 হয়, চলতি দায়ের পরিমাণ কত? আমি এটা বলবো না, এটা একদম সহজ। সবাই আমাকে একটু কাইন্ডলি জানান তো এটার উত্তর কত হবে? একদম প্রত্যেকটা যারা ক্লাস করতেছেন, যদি আপনারা লাইভ ক্লাসটা মনোযোগী করে থাকেন, প্রত্যেককে আমি হাম্বল রিকোয়েস্ট করছি প্লিজ প্রত্যেকে রেসপন্স করেন। কারণ দেখেন আপনি হয়তো বা আমি আপনাকে একটা কথা বলি, প্রথম ক্লাসে আমি প্রথমের দিকে বলছিলাম যে অনেকে ভাবতেছেন আমি পারি না। সো যারা পারেন না
তাদের জন্য আমি এক্সপ্লেন করতেছি। হ্যাঁ, এখন অনেকে ভাবতেছেন আমি তো সবকিছু পারি। সো আপনি যদি সবকিছু পেরে থাকেন তাহলে আপনার অবশ্যই একটা গোছানো প্রস্তুতি বা রিভিশন দরকার। সো এই জন্য আর দেখেন, আমি একটা প্রশ্নের মধ্যে এমসিকিউর মধ্যে শুধুমাত্র 3 নাম্বার উত্তর দিচ্ছি না। আমি এই যে চলতি সব অনুপাত এবং চলতি দ্বারা রিলেটেড এরকম যত প্রশ্ন হতে পারে সবগুলো কনফিউশন আপনাদের থেকে দূর করার ট্রাই করতেছি, এবং এর পার্সপেক্টিভে এর প্রাসঙ্গিকতায় আর কত ধরনের ম্যাথ হতে পারে সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সো আশা করছি প্রত্যেকে অ্যাটেন্ড করতে হবে আমাদের ক্লাসে, একদম ফুললি এবং খুব লাইভলি আমাদের সাথে অ্যাটেন্ড করতে হবে। ক্লিয়ার? ওকে, ক্লাসের ফাঁকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা যারা ক্লাসটা করতেছি আমরা আবারও একটা হাম্বল রিকোয়েস্ট, আমরা হচ্ছে যেহেতু এই গরমের মধ্যে আপনারা ক্লাসটা করতেছেন, আমিও করতেছি, সো আমাদের একটা হচ্ছে মোটামুটি আমাদের একটা অপরচুনিটি কস্ট আছে। আমরা প্রত্যেকে, আমি সবার কাছ থেকে আশা করব সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে শেয়ার করে দেন, প্লাস ওদেরকে মেনশন করে দেন, সো দ্যাট তারাও যেন ক্লাস করতে পারে। যেহেতু কষ্টটা করতেছি, অনেকের জন্য কষ্টটা করি। ক্লিয়ার? ঠিক আছে, ওকে ওকে স্যার। এরপরে তাহলে বলেন তো এটা উত্তর কি হবে? এটা উত্তর কি বলেন তো? ওকে, এটা উত্তর দেন তো স্যার, এটা উত্তর কি হবে? সিয়াম বলছে ক হবে। সবাই ইউনুস লাকি বলছে ক হবে। ওকে, আর বাকিরা কোথায়? নাফিস হচ্ছে গ হবে। সো আমরা দেখবো কি হবে ইনশাআল্লাহ। আমরা একটু বলার ট্রাই করি সবাই। ওকে, মাহির বলছে ক হবে, মাহমুদা বলছে ক হবে, কাইসার রহমান বলছে 25,200 হবে, জানাত মোহাম্মদ বলছে ক হবে, তারপর মেহেরিন নূর বলছে ক হবে, মাশাআল্লাহ। তিনিদাস ক বলছে। ওকে, আমরা অনেকের উত্তর পেয়ে গেছি। আমরা এখন দেখবো আসলে সবার উত্তরটা ঠিক কিনা, নাকি আপনারা সবাই ভুলভাল বলতেছেন। ওকে, একটু ট্রাই করি, কেমন? একটু বুঝিয়ে দিয়েন ভাইয়া। ওকে, অবশ্যই বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। দেখেন স্যার, একটু মাথায় রাখবেন চলতি অনুপাত, মনে রাখবেন আজকের এই ম্যাথ থেকে আমাদের সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যেতে হবে। দরকার হলে আমরা এই পুরো ক্লাসে 5টা এমসিকিউ করব। সবার কারো কোনো প্রবলেম আছে বলেন তো? 5টা এমসিকিউ করবো, 10টা এমসিকিউ করবো। সিকিউ করার প্রয়োজন নাই, আমরা যেটা পড়তেছি খুব ভালো করে পড়ে যাব, সো দ্যাট এখান থেকে যে এরকম প্রশ্ন হোক আমাকে যেন আটকাতে না পারে। সবাইকে আমার সাথে একমত? আজকের এই ক্লাসটাকে আপনি মনে করেন যে আপনার 2 বছর যা হওয়ার হয়ে গেছে, আমি কিচ্ছু পড়ি নাই, আমার কিচ্ছু জানা নাই, একদম আপনি একদম বাচ্চাদের মতো একদম ইনোসেন্ট নিষ্পাপ। ঠিক আছে? আপনাকে 2 মাস পরে পরীক্ষা, আপনাকে জানা, তারপর আপনাকে পড়তে হবে, একদম ভেবে নিজেকে পড়াশোনা করেন। ঠিক আছে? ওকে ওকে, তাহলে স্যার আমরা যদি একটু দেখি চলতি অনুপাতের সূত্র কি আমরা সবাই জানি। চলতি অনুপাতের সূত্র কি বলেন তো? চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাতের সূত্র কি? চলতি অনুপাতের সূত্র হচ্ছে ভাইয়া চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। কেমন? দেখেন এটা কোথায় আছে? উপরে আছে। তার মানে দেখেন এই যে অনুপাত দেখতেছেন, অনুপাত, তাহলে চলতি সম্পদ কোথা থেকে? চলতি সম্পদ ইস টু এখানে কত হবে? চলতি দায়। কেমন? চলতি সম্পদ আর কি? চলতি দায়। ক্লিয়ার? এখন আমরা এটাকে কিভাবে বের করব? তাহলে এবার দেখেন তো, আমরা যে অনুপাতটা থাকে এই অনুপাতটার এ পাশেরটা অলওয়েজ চলতি সম্পদ থাকে। সবাই বুঝতে পারছেন? আর এ পাশেরটা কি থাকে? চলতি দায় থাকে। তাহলে আমাদের যে চলতি অনুপাত দেখতেছেন 5:2, এখানে এই যে 5 এটা হচ্ছে কি? চলতি সম্পদ। 5 হচ্ছে কি স্যার? চলতি সম্পদ। আর চলতি দায় কোনটা? এই দুইটা হচ্ছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের কোম্পানিতে 5 ভাগ সম্পদ আছে, এই 5 ভাগের সম্পদের জন্য 2 ভাগ দায় আছে, অর্থাৎ 2 ভাগ দায়ের বিপরীতে 5 ভাগ সম্পদ আছে। এখন আমাকে কি বের করতে বলছে স্যার বলেন তো? আমাকে বের করতে বলছে কি? চলতি দায়ের পরিমাণ। খুবই সিম্পল। কেমনে বের করব? এই চলতি সম্পদ কয় ভাগ? এখানে কয় ভাগ আছে বলুন তো? 5 ভাগ। তাহলে আমি কি করব? এই যে 63,000 কে কত দিয়ে ভাগ করব স্যার? 5 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? তাহলে কয় ভাগের টাকা পাবো? 1 ভাগের টাকা পাবো। আমার এখানের মধ্যে চলতি দায় কয় ভাগ? চলতি দায় হচ্ছে 2 ভাগ। তাহলে আমি 2 ভাগ, তাহলে কি করব? এই যে 63,000 কে এখানে 5 ভাগ আছে, এটাকে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগ বের হবে,
দায় কয় ভাগ? 2 ভাগ, 2 দিয়ে আমি ইনটু করব ইনশাআল্লাহ। আর 2 দিয়ে ইনটু করলে আমাদের উত্তর হবে কত? 25,200। আশা করছি সকলের কাছে ক্লিয়ার বিষয়টা, বুঝতে পারছি? মইরিম শারমিন কি বলছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ পরে, ক্লাস তো অনেক আগে শুরু হয়ে গেছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি এই টপিকটা? পারবো ইনশাআল্লাহ। এরকম করে আপনাকে কখনো কখনো চলতি দায় বলা থাকবে, কেমন? আপনাকে চলতি সম্পদ বের করতে পারবেন না ইনশাআল্লাহ। এই যে এখন যেভাবে চলতি সম্পদ বলছে, তখন কি করবেন? চলতি দায়কে তার অনুপাত দিয়ে ভাগ করবেন আর চলতি সম্পদের অনুপাত দিয়ে গুণ করবেন, তাই চলতি দায় বের হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? সবাই একটু জানান তো আমাদের কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার বিষয়? এই ম্যাথটা ক্লিয়ার? ওকে, এরপরে ভাই কি আছে দেখেন, এরপরে কি আছে দেখেন, এরপরে হচ্ছে একটু দেখেন, আমি এখানে আমরা জানি সবগুলো এই অধ্যায়ের মধ্যে থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে হচ্ছে ম্যাথ থেকে। সো আমরা মনে রাখবেন, আমি এখানে অধ্যায়টা যখন আমরা সাজাচ্ছি তখন হচ্ছে, যখন আমি অধ্যায়টা সাজাচ্ছি অথবা ওদেরকে হচ্ছে টাইপ করার জন্য দিচ্ছি, তখন আমি একটা অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো সবচেয়ে বেশি আসে সে এমসিকিউ গুলোকে আমি এখানে আনা, মানে যে এমসিকিউ বারবার আসে সেগুলোকে হচ্ছে আমি আনার চেষ্টা করি। সো আমি ইনশাআল্লাহ একদম 95% মন থেকে বলতে পারি, কেউ যদি এই এমসিকিউ গুলো পারে সে অবশ্যই পরীক্ষা ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাইতো এবং তার সদিচ্ছা থাকে, তার অবশ্যই পরীক্ষা ভালো হবে। ক্লিয়ার? আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখবো এবং আমি আমার সর্বোচ্চটুকু ট্রাই করবো, দেখুন অবশ্যই ভালো হবে। কারণ ট্রাস্ট মি, আপনি যদি আজকের ক্লাসটা করে দেখেন, পরীক্ষা এই যে আমাদের যে বোর্ড কোয়েশ্চেন, এটার বাইরে একটা ম্যাথও আসা নাই, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি বার আসছে। ক্লিয়ার স্যার? ওকে ওকে স্যার, এরপরে স্যার দেখেন তো কি হয়েছে, দেখেন তো এরপরে কি হচ্ছে এখানে। ও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উত্তর তো দেখে গেছে, দুঃখিত, উত্তর সবাই দেখে গেছে। আয় হায়, দেখেন নিট বিক্রয় 42,000 টাকা। ওকে, নিট কত হাজার টাকা? 42,000 টাকা। ওকে, আমরা একটু দেখি, হ্যাঁ দেখি, 42,000 টাকা। তারপর মোট মুনাফা 10,500 টাকা, কেমন? পরিচালন ব্যয় 4,100 টাকা, অপরিচালন আয় 2,000 টাকা হলে নিট লাভের হার কত? আমাকে একটু কাইন্ডলি এটা সবাই করে দেখাতে পারবেন? অনেকে তো উত্তর দেখে বলছেন 20%, বাট উত্তর দেখাটা ইম্পর্টেন্ট না, হচ্ছে উত্তরটা আমি নিজের মন থেকে নিজের বিবেক খাটাই করতে পারছি, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমাকে একটু সবাই বলেন তো এটা বুঝছেন কিনা, সবাই একটু আমাকে উত্তরটা দ্রুত বলেন। এর ফাঁকে ফাঁকে আমরা একটু যারা যারা ক্লাসটা দিচ্ছি আমি তাদের সাথে একটু ডিসকাস করি এই ম্যাথটা নিয়ে, কেমন? বাকিটা করার ট্রাই করেন। এই তো এমনি সিয়াম বলছে 20%, বাট কিভাবে জানি না ভাইয়া, অবশ্যই বুঝাই দিবেন, অবশ্যই বুঝাই দিব, আমি তো এখানে বুঝাইতে আসছি, বাট আমার জাস্ট প্রয়োজন হচ্ছে আপনাদের এখানে, আপনাদের দায়িত্ব হচ্ছে এখানে অনেক সঙ্গে স্টুডেন্ট হচ্ছে অ্যাটেন্ড করানো, প্লাস হচ্ছে আপনারা একদম একদম লাইভলি থাকা, একদম ভিভিড থাকা। আমি আমার বেস্টটুকু দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রত্যেকটা টপিক বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, সো হচ্ছে একটু দেখেন, একটু সবাই দ্রুত একটু এখানে দেখেন তো, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে। আচ্ছা, আমি জানি না, সালাম আহমদ জানি না। ওকে, আমি বুঝতে পারছি। আচ্ছা ওকে, আমি অ্যান্সার করছি। ওকে ওকে স্যার, আমি পারি না তো। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই স্যার। দেখেন আমরা হচ্ছে যদি একটু দেখি, দেখেন এখানের মধ্যে আয় বিবরণীর যে ছকটা, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, আমরা কি পাই? আমরা হচ্ছে মোট লাভ পাই, বিক্রিত পণ্যের মোট লাভ। মোট লাভ থেকে পরিচালন ব্যয় আমি মাইনাস করলে পরিচালন মুনাফা পাই, পরিচালন মুনাফা থেকে অপরিচালন আয় যোগ করলে এবং অপরিচালন আয় বিয়োগ করলে আমরা নিট লাভ পাই। দেখেন আমাকে যদি বলতো এখানে নিট লাভের হার কত, আচ্ছা আমরা সকলে, আমাকে আগে জানতে হবে মোট লাভের হার কিভাবে বের করে, নিট লাভের হার কিভাবে বের করে, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। সূত্রগুলো একটু খেয়াল করেন স্যার, মনে রাখবেন লাভের হারের যদি কোনো ম্যাথ আসে, একটু সবাইকে বোঝার সুবিধার্থে বলতেছি, যেহেতু এখানে অনেকগুলো ম্যাথ, এই যে অনেকগুলো সূত্র, আমি সূত্রগুলো আমাদের অনেকের জন্য মনে রাখা খুবই কঠিন হয়ে যায়। লাভের হার থেকে যদি কোনো ম্যাথ আসে, মনে রাখবেন ওটার নিচে যে সূত্র, যে নিচে মানে নিচের অংশে অলওয়েজ বিক্রয় বসে। ক্লিয়ার স্যার? তাহলে দেখেন তো স্যার, নিট লাভের হার সূত্রটা কিভাবে বের করব, নিট লাভের হার কেমনে বের করে একদম মাথায় রাখবেন। দেখেন নিচে হবে কি, নিট বিক্রয়, কি হবে? নিট বিক্রয়, কেমন? উপরে কি হবে স্যার? উপরে হবে কি, নিট লাভ। আমি কি সবাইকে বুঝতে পারছি? সবাই আমরা জানি ইনটু 100, তাহলে পার্সেন্টেজটা বের হয়ে যাবে। এরপর কি স্যার? মোট লাভ। মোট লাভ কিভাবে বের করে, মোট লাভের হার কিভাবে বের করে? একদম সিম্পল, এখানে নিট ছিল, এখানে নিট লাভ, এখানে মোট লাভ হলে কি হবে বলুন তো? এখানে অবশ্যই কি হবে? এখানে মোট লাভ হবে, কেমন? মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইনটু 100।
সবাইকে আমরা বুঝতে পেরেছি স্যার? বলেন তো সবাই বুঝতে পারছি কিনা, সূত্রটা বুঝতে পারছি কিনা সবাই বলেন তো। ওয়ালাইকুম আসসালাম ভাই, বুঝতে পারছি ইনশাআল্লাহ। ফার্স্ট পেপারে ক্লাসটা অবশ্যই স্যার জান বলছে অবশ্যই। তারপর দেখেন এ ভেরি নাইস প্রেজেন্টেশন বাহাদুর আলম, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো এবার খেয়াল করেন তো স্যার, তাইলে একটু করে বোঝার চেষ্টা করি। আমাদের কি দেখেন নিট লাভ থেকে মেইনলি এই দুইটা টাইপের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসতে দেখা যায়। নিট লাভের হার বা মোট লাভের হার বের করতে বলে আমাদেরকে, অথবা মোট লাভ অনুপাত বা নিট। দেখেন অলওয়েজ যে হার পুরো এমনটা না, আমরা জানি প্রত্যেকটা হচ্ছে চ্যাপ্টার বা প্রত্যেকটা টপিকের হচ্ছে কিছু সিনোনম থাকে। সো আপনাকে এখানে হারের পরিবর্তে কি বলতে পারে, অনুপাত বলতে পারে। মোট লাভের অনুপাত বের করো, নিট লাভ অনুপাত বের করো। সো কোশ্চেন আসবে এইভাবে, নিট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত, ঠিক আছে? এখন আমাকে আজকের প্রশ্নে কি বলছে, নিট লাভের হার বা নিট লাভের অনুপাত বের করো। তো আমি দেখি সূত্র কোনটা স্যার, নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয়। ওকে, আমি এটা কি করে দিই, ইরেজ করে দিই। এখন আমার দরকার কি, নিট বিক্রয়। নিট বিক্রয় আলহামদুলিল্লাহ কোশ্চেনে আছে, তাই এখন দরকার কি স্যার বলুন তো ম্যাথটা করার জন্য? এখন দরকার হচ্ছে নিট লাভ। এখন প্রশ্ন হচ্ছে সবার মাথায় বাজ পড়ছে, নিট লাভটা কিভাবে বের করব? খুবই সিম্পল, ছোট থাকতে আমরা যেভাবে ম্যাথটা করছিলাম মনে আছে? ওই যে নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্য ব্যয় মাইনাস করতাম মোট লাভ। দেখেন এবার এই মোট লাভ, এই যে মোট লাভ মানে মোট মুনাফা। মোট মুনাফা কত ভাই একটু দেখেন তো সবাই দিকে, মোট মুনাফা কত বলুন তো একটু কষ্ট করে। মোট মুনাফা হচ্ছে কত? মোট মুনাফা হচ্ছে 10,500। সবাই একটু আমার সাথে করেন, হ্যাঁ? সবাই খাতা কলম নিয়ে বসছেন তো নাকি? একটু জানান তো খাতা কলম নিয়ে বসছেন কিনা, নাকি এমনি মোবাইল নিয়ে কম বলে? আচ্ছা এখন তো কম বলে, এখন সিট তলে বসে আছেন। দেখেন সবাই খাতা কলম নিয়ে, মোট মুনাফা থেকে কি মাইনাস করতে হবে বলুন তো স্যার? মোট মুনাফা থেকে আমার পরিচালন ব্যয় মাইনাস করতে হবে, তাই না? তাহলে পরিচালন ব্যয় মাইনাস করব। পরিচালন ব্যয় কত হাজার টাকা? 4,100 টাকা মাইনাস করবো ইনশাআল্লাহ। ওকে, এরপরে কি করতে হবে স্যার বলুন তো? অপরিচালন আয় 2,000 টাকা। আমরা জানি এই যে মোট মুনাফা থেকে অপরিচালন ব্যয় মাইনাস করলে কি পাবো আমরা? পরিচালন মুনাফা পাবো। তাহলে এখানে কত হবে? 0,0,4, এখান থেকে 6,000 কত? 400। তাহলে আমার এটা কি বেরিয়েছে? পরিচালন মুনাফা বেরিয়েছে। কি বেরিয়েছে? পরিচালন মুনাফা। কেমন? ওকে, এবার দেখেন আমার দরকার কি, নিট লাভ। আমার ম্যাথ কি শেষ? এখনো নিট লাভ বের হয়নি। আমরা সকলে জানি এই পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় থাকলে যোগ করতে হয়, ব্যয় থাকলে বিয়োগ করতে হয়। তাহলে এখন কি আছে? অপরিচালন ব্যয় নাই, কি আছে? অপরিচালন আয় আছে। এই অপরিচালন আয়টা আমি কি করব? প্লাস করব। তাহলে কি হবে বলুন তো? যোগ অপরিচালন আয় কত হাজার টাকা বলুন তো? 2,000 টাকা। ওকে, কত হাজার টাকা? 2,000 টাকা। তাহলে উত্তর কত হবে স্যার বলুন তো সবাই? 8,400। সবাইকে আমরা বুঝতে পেরেছি? সবাই দ্রুত জানান তো বুঝতে পেরেছি কিনা। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এখন তাহলে দেখেন তো স্যার, দেখেন তো তাহলে আমার কত? 8,400। তাহলে এখন আমরা ম্যাথটা করার ট্রাই করি। দেখেন তো নিট বিক্রয়, এখন আমরা দেখেন নিট বিক্রয় কত ছিল? 42,000। তাহলে উপরে নিচে এখানে লিখি নিট বিক্রয় কত? 42,000 টাকা। ওকে, নিট লাভ কত পাইছি? 8,400। উপরে আমরা 8,400 লিখি। কেমন? 8,400। এখন এটাকে একটু সবাই ক্যালকুলেশন করেন, সবাই একটু দ্রুত ক্যালকুলেশন করেন। 8,400 ডিভাইডেড 42,000 ইন্টু কত? 2% ইন্টু 100% কত হয়? 20%। সবাই কি বুঝতে পারছেন? একটু বলুন তো সবাই বুঝতে পারছেন কিনা ভাই 20% কিভাবে হয়েছে? যারা যারা একটু আগে বলছেন বুঝি নাই, তাদের কাছে আমার প্রশ্ন, এখন কি আপনারা সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, পারবো আমরা? ওকে, আপনাকে ধন্যবাদ তামিম। ওকে, তামিম। ওকে, একটু বলেন তো সবাই বুঝতে পারছেন কিনা দ্রুত, আমরা নেক্সট ম্যাথে যাব ইনশাআল্লাহ। ওকে, ও সরি। ওকে, সবাইকে আমরা বুঝতে পারছি? ভাই বলেন তো সবাই বুঝতে পারছি কিনা, একদম সবাই মন থেকে বলেন তো বুঝতে পারছি কিনা। ওকে, জি বুঝতে পারছি। ওকে, এরপরে আমাদের নেক্সট আমাদের কি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পড়ালেখা চলমান, কোর্সগুলো একটু সবাই দেখে নেন। যারা অনেকে আমাকে হচ্ছে একটু আগে কমেন্ট করেছেন যে পড়ালেখার আমাদের হচ্ছে আপনাদের ক্লাসগুলোতে কোর্সগুলোতে ভর্তি হতে চাই। সো যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের এই কোর্সগুলো হচ্ছে চলমান। আমরা দেখতে পাচ্ছি এখানে গোল্ডেন বেচ আছে এইচএসসি 25 এর জন্য, 24 এর জন্য হচ্ছে র্যাপিড বেচ আছে, আবার এক্সাম বেচ আছে 24 এর জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক্স 25 এর জন্য এইচএসসি আছে, এরপর হচ্ছে ইকোনমিক্স 24 এর জন্য আছে। দেন দ্য লাস্ট ওয়ান ইজ এইচএসসি 24 আইসিটি এক্সিলেন্ট কোর্স। সো আপনাদের সুবিধা অনুযায়ী যাদের যেটা নিডস
তার উপর বেস করে আমাদের কোর্সগুলোতে আপনারা কি করতে পারেন, এনরোল করতে পারেন। সো এখানে এনরোল করলে কি সুবিধাটা হবে, যারা এইচএসসি 24 আছেন তাদের জন্য আমাদের শুরু হতে যাচ্ছে হচ্ছে এখন বর্তমানে র্যাপিড বেস অলরেডি চলমান আছে। সো এক্সাম বেসও চলমান আছে। সো হচ্ছে আপনারা এই দুইটা চাইলে যদি অনেক বেশি এক্সাম দিতে চান তাহলে আমাদের এক্সাম বেসে এনরোল করতে পারেন। আর যারা র্যাপিড বেসে যদি হচ্ছে ভর্তি হতে চান, যেখানে আমি অ্যাকাউন্টিং ক্লাস নিই, আনোয়ার ভাই ইকোনমিক্স ক্লাস নেই, সো আমাদের যারা যারা অন্যান্য টিচাররা সবাই হচ্ছে তাদের ব্যাচটা দেওয়ার ট্রাই করে আমাদের ওই কোর্সগুলোতে, এই যে র্যাপিড বেসে। সো আপনার যদি মনে হয় যে আমার হচ্ছে আমি অনেক পিছিয়ে আছি, তাহলে আমাদের কোর্সে আপনি এনরোল করতে পারেন। আবার মনে করেন যে আমি তো অনেক কিছু পারি, তাহলে হচ্ছে আপনি আমাদের এক্সাম বেস প্লাস হচ্ছে গোছানো বা রিভিশন দেওয়ার জন্য আমাদের র্যাপিড বেসে হচ্ছে আপনি এনরোল করতে পারেন। সো আসুন আমরা নেক্সট চলে যাই। স্টুডেন্ট এক্সাম বেসটা আমাদের ফ্রি দিচ্ছে না, আমাদের এক্সামের পরে একটু সব ক্লাস দিলে ভালো হবে, এক্সামের যে এক্সামগুলো না হয় সেটা। ওকে ভাই, আমি এটা নিয়ে ইনশাল্লাহ অবশ্যই আলোচনা করবো, অবশ্যই। সাইদ ইসলাম, ওকে। সো আমরা নেক্সট পেজে যাই। দেখেন কি বলছে এখানে, ওহো এটা ঠিক করে নেন, সরি। দায় মালিকানা অনুপাত হচ্ছে নির্ণয়ের প্রয়োজন, কোনটা প্রয়োজন? দায় মালিকানা অনুপাত নির্ণয়ে কোনটা প্রয়োজন? একটু বলুন তো সবাই দ্রুত, একটু দ্রুত বলুন তো সবাই কোনটা প্রয়োজন? দায় মালিকানা অনুপাত নির্ণয়ে কোনটা প্রয়োজন? এখন আমাদের জানতে হবে, এরকম প্রশ্ন মনে রাখবেন, মূলধন গিয়ারিং অনুপাত বের করতে কোনটা প্রয়োজন, চলতি অনুপাত বের করতে কোনটা প্রয়োজন, তারপর হচ্ছে যে কি দেনাদার আবর্তন অনুপাত বের করতে কোনটা প্রয়োজন। এটা মানে হচ্ছে সূত্রের মধ্যে উপরে আর নিচে যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলোকে হচ্ছে বেসিক্যালি এই সূত্রটাতে কি করা হচ্ছে, এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ভেরি গুড। শাহিন হোসেন বলছে হচ্ছে কি বহির্দায় এবং মালিকানা সত্ত্ব হচ্ছে। আমরা একটু দেখি, দায় মালিকানা বলছে, মনে রাখবেন ভাই, খুবই ইম্পর্টেন্ট। সূত্রটা আমরা আগে মনে মনে আমরা এঁকে ফেলবো। দায় মালিকানা অনুপাতের সূত্র কিভাবে বলুন তো? এই দায় মালিকানার সূত্র কি বলুন তো? এটা হচ্ছে কি বহির্দায় ডিভাইডেড মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বা মালিক তহবিল বা শেয়ার হোল্ডারদের মূলধন। মনে রাখবেন, মালিকানা সত্ত্ব, মালিকানা তহবিল বা শেয়ার হোল্ডারদের মূলধন সবগুলো একই কথা। তাহলে এখানে দেখেন তো কোনটা কোনটা আছে। বহির্দায় এটা প্রয়োজন, মালিকানা তহবিল এটা প্রয়োজন, চলতি দায়ের প্রয়োজন না, কারণ চলতি দায়ের প্রয়োজন কোথায় হয়? চলতি দায়ের প্রয়োজন হয় চলতি অনুপাতে। আশা করছি আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার। তাহলে বলুন তো 1 এবং 2 হবে আমাদের আজকের এই প্রশ্নের উত্তর, কেমন? তাহলে কি হবে 1 ও 2। আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? কায়সার রহমান এই যে গ বলেছে, দুঃখিত ভাইয়া। তারপর হচ্ছে প্রমিশ সাহা রানা বলছে হচ্ছে এ, ধন্যবাদ ভাইয়া, ঠিক হয়েছে। তারপর 1 ও 3 ভুল হয়েছে। তারপর রেহেনুমা চৌধুরী ভুল ঠিক হয়েছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। ওকে, মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ যারা যারা অ্যানসারটা দিয়েছেন। ওকে, নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি বলুন তো? নেক্সট, ওকে, নেক্সট দেখতে পাচ্ছি কি এক্স লিমিটেড কোম্পানি কার্যকরী মূলধন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটু আগে আমি চলতি অনুপাত নিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, ওটা যদি কেউ বুঝে থাকেন অথবা যারা যারা বুঝেছেন আশা করছি তারা অবশ্যই এটা পারবেন। হ্যাঁ, একটু ট্রাই করুন তো। এক্স লিমিটেড কোম্পানির কার্যকরী মূলধন 4 লক্ষ টাকা। ওকে, ভালো কথা। চলতি অনুপাত 2:1 হলে চলতি দায়ের পরিমাণ কত? অনেক টাফ জিনিস। হ্যাঁ, একটু আগে চলতি সম্পদ দেওয়া ছিল, ইটস ওয়াজ ভেরি ইজি ফর আস। বাট এখন চলতি কার্যকরী মূলধন বা চলতি মূলধন দেওয়া আছে, এখন কিন্তু একটু টাফ হয়ে গেছে। সো একটু আমাদের এখন বুঝে বুঝে ম্যাথটা করতে হবে, বুঝে গেছে? ওকে, তাহলে একটু সবাই একটু দেখেন তো, আমাকে সবাই একটু বলেন তো, একটু হেল্প করুন তো। দুঃখিত, ফন্টগুলো ভেঙে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, অনেক বেশি দুঃখিত। এখানে দেখেন, এখানে এটা 30,000 টাকা, এগুলো আলাদা, আমি দাগ দিয়ে দিচ্ছি। বলুন তো এটা উত্তর কত হবে? বলুন তো স্যার, একটু সবাই দ্রুত বলুন তো এটা উত্তর কি হইতে পারে? দেখেন তো এটা উত্তর কি হইতে পারে? এটা বুঝাই দিতে হবে নাকি চলে যাবো? দ্রুত বলে চলে যাবো, বুঝাই দিতে হবে? বলেন তো, যারা যারা ক্লাসটা দেখতেছেন বলেন তো এটা বোঝানোর দরকার আছে কিনা? এটা কি বোঝানোর দরকার আছে ভাইয়া? বুঝাইতে হবে এটা? ওকে, আমরা একটু দেখি কেমন। প্রথমে আমাদের জানতে হবে কার্যকরী মূলধন কি। এখন দেখেন, মনে রাখবেন কার্যকরী মূলধন, কার্যকরী মূলধন এটার আরেকটা নাম হচ্ছে চলতি মূলধন। কেমন? কার্যকরী মূলধন বা চলতি মূলধন, এটা একটা নাম, মাথায় থাকে যেন, মাথায় থাকে। কেমন? এখন কথা হচ্ছে কার্যকরী মূলধন বা চলতি মূলধন, এই কথাটা মানেটা কি? এটা কিভাবে আমি বের করতে পারি? একদম সিম্পল। দেখেন, আমরা সব ছোট থেকে পড়ে আসতেছি,
চলতি সম্পদ মাইনাস চলতি দায়, কি স্যার? চলতি সম্পদ মাইনাস চলতি দায় হচ্ছে কি কার্যকরী মূলধনের সূত্র। সবাইকে আমরা বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? অর্থাৎ কার্যকরী, হ্যাঁ একই না, হ্যাঁ জি অবশ্যই একই ভাইয়া, কার্যকরী মূল বা চলতি মূলধন একই, এই যে জন্য এখানে একই লিখলাম। দেখেন এটা কেমনে বের করতে হবে বলুন তো? চলতি সম্পদ আর চলতি দায়, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কি বের হয়? কার্যকরী মূলধন বের হয়। দেখেন আমাদের প্রশ্নে এই যে 4 লক্ষ টাকা এটা কার্যকরী মূলধনের টাকা দেওয়া আছে, তার মানে আমরা যদি একটু দেখি চলতি অনুপাতটা একটু লিখি, কেমন? একটু ধীরে ধীরে বুঝে রিল্যাক্সে বোঝার চেষ্টা করুন। চলতি অনুপাত কেমন? চলতি অনুপাত কত ছিল ভাইয়া বলুন তো? ছিল কত? 2:1। আমি একদম প্রথম মেটাতে বলেছিলাম যে এই যে প্রথম যে পোরশনটা অনুপাতের প্রথম পোরশনটা হচ্ছে চলতি অনুপাতের প্রথম পোরশনটা হচ্ছে চলতি সম্পদ। কি ভাই বলুন তো? কি? চলতি সম্পদ। আর এই পোরশনটা হচ্ছে চলতি দায়। কেমন? এখন তাইলে বলুন তো, ওকে আচ্ছা ইংলিশ আচ্ছা ফার্স্ট পেপার ক্লাস কখন হবে? অবশ্যই ইনশাআল্লাহ আমি দিব। আজকে তো আমরা ক্লাসটা বলেছিলাম সকলকে, আমি ক্লিয়ার করেছি, আপনারা তো লেট করে এসেছেন। আমরা হচ্ছে আজকে ক্লাসটা দেখলাম যে হচ্ছে আপনাদের কোনটা বেশি প্রয়োজন। হ্যাঁ, সো হচ্ছে ইনশাআল্লাহ ফার্স্ট পেপার ক্লাস হবে, অবশ্যই হবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তাই এখন তো চলতি অনুপাত, এখন চলতি কার্যকরী মূলধন কিভাবে করে? চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করতে হয়। তাহলে চলতি অনুপাত দেওয়া আছে 2 থেকে 1। তাহলে এখন আমি এখানে চলতি দায়টা বের করব। আমার মনে রাখবেন, আমার আগে বের করতে হবে যে হচ্ছে 1 ভাগ কত, 1 ভাগ সমান কত? কার্যকরী মূলধন কত? 4 লক্ষ। চলতি অনুপাত কত? 2:1। এখন দেখেন এই 2 থেকে 1 যদি আমি মাইনাস করি, বুঝার চেষ্টা করুন, 2 থেকে 1 মাইনাস করলে কত হয় বলুন তো? 2 থেকে 1 মাইনাস করলে কত? 1 হয়। তার মানে এই যে চলতি অনুপাত, এই যে চলতি সম্পদ অনুপাত থেকে চলতি দায় অনুপাত বাদ দিলে এই যে তাহলে এই 1 ভাগ, এই 1 ভাগটা হচ্ছে কি কার্যকরী মূলধনের অনুপাত না। অর্থাৎ এখানে যে 4 লক্ষ টাকা, এই 4 লক্ষ টাকা হচ্ছে 1 ভাগের মূল্য। তাহলে চলতি দায় কয় ভাগ দেখেন তো? চলতি দায় হচ্ছে 1 ভাগ। তাহলে বলুন তো যেটা কার্যকরী মূলধন যেটাই চলতি দায়, কথা বুঝতে পারছেন? তাহলে আমার চলতি দায় কত লাখ? চলতি দায় হচ্ছে কয় লাখ? 4 লাখ টাকা। সবাই কি বুঝতে পারছেন বলুন তো ভাইয়া? সবাই বুঝতে পারছেন এটা? বলুন তো সবাই বুঝতে পারছেন কিনা? একটু দ্রুত বলুন তো কাইন্ডলি, বুঝতে পারছেন কিনা? ওকে, একটু ক্লিয়ার কিনা বলুন তো, আমরা নেক্সট যাব। এটা কিভাবে করব? তাইলে আমরা চলতি অনুপাতে যে অনুপাতটা এখানে মনে রাখবো, এটা থেকে এটা মাইনাস করব। ক্লিয়ার? মাইনাস করলে যেটা হবে এটা হচ্ছে কার্যকরী মূলধনের অনুপাত। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই যে এটাকে ভাগ করব, কার্যকরী মূলধন অনুপাত দিয়ে ভাগ করতে। তাহলে বলুন তো আমি জানি 1 দিয়ে 4 লক্ষকে ভাগ করলে 1 বের হবে। তার মানে বলুন তো এখানে কয় ভাগের টাকা? 1 ভাগের টাকা দেওয়া আছে। চলতি দায় কয় ভাগ? চলতি দায় হচ্ছে 1 ভাগ। তাহলে যেটা কার্যকরী মূলধন সেটা হচ্ছে কি চলতি দায়। ক্লিয়ার ভাইয়া? ওকে, ইয়াপ, ওকে ওকে ওকে। নেক্সট আমি হচ্ছে আমাদের হাতে হচ্ছে আর 10 মিনিট সময় আছে। ওকে, আমরা হচ্ছে আরো কয়েকটা হচ্ছে দেখি আরেকটা কি আছে এখানে, এটা একটু দেখি। এটা একটা থিওরিক্যাল কোশ্চেন। নিচের কোনটি তরল সম্পদের অন্তর্ভুক্ত? বলেন তো কোনটা তরল সম্পদের অন্তর্ভুক্ত, কোনটা বলেন তো? আমরা সকলে জানি হচ্ছে কি হাতে নগদ। এটা নিয়ে তো কথা বলার সময় নেই, কারণ হচ্ছে তোমার সময় নষ্ট হবে। বিনিয়োগ, তারপর হচ্ছে কি অগ্রিম বেতন, আর হচ্ছে মজুত পণ্য, এগুলো সবগুলো হচ্ছে চলতি সম্পদ, কিন্তু তরল সম্পদ না। তরল সম্পদের আরেকটা নাম হচ্ছে কি তড়িৎ সম্পদ, মনে রাখবেন। অর্থাৎ যে সম্পদগুলো খুবই দ্রুত নগদে রূপান্তর করা যায় সেগুলো কি তরল সম্পদ। যেমন বিনিয়োগ, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সম্পদ। অগ্রিম বেতন, আপনি তাকে দিয়ে দিয়েছেন, তার থেকে নিতে পারবেন না। মজুত পণ্য অর্থাৎ আপনার প্রোডাক্টগুলো বিক্রি করতে করতে এখন সময় লাগবে। তো সবচেয়ে বেশি দ্রুত নগদে রূপান্তর করা যায় কিন্তু নগদ টাকা। ক্লিয়ার? নগদ টাকা, ব্যাংক জমা, প্রাপ্য বিল, ব্যাংক সবগুলো হচ্ছে কি প্রাপ্য হিসাব, সবগুলো হচ্ছে তরল সম্পদের অন্তর্ভুক্ত। তাহলে তরল সম্পদের অন্তর্ভুক্ত কোনগুলা? নগদ টাকা, ব্যাংক জমা, তারপর হচ্ছে প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, এগুলো সবগুলো হচ্ছে তরল সম্পদের অন্তর্ভুক্ত। বাকি সবগুলো বিশেষ করে এই দুইটা, অগ্রিম খরচ আর মজুত পণ্য, মনে রাখবেন। অগ্রিম খরচ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখেন। অগ্রিম খরচ এবং হচ্ছে মজুত পণ্য, এগুলো যদিও বা চলতি সম্পদ, যদিও বা কি চলতি সম্পদ, কিন্তু কি না, এগুলো তরল সম্পদ না। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছি আমরা?
তরল সম্পদ আর চলতি সম্পদ কি একই না? শাহিদ স্যার একই না, কারণ খেয়াল করেন আমি একটুকে বলেছি চলতি সম্পদ মানে হচ্ছে আমার টোটাল যেগুলো 1 বছরের মধ্যে সম্পদগুলো হচ্ছে কি মানে সুবিধা দিবে সেগুলো চলতি সম্পদ। কিন্তু তরল সম্পদ মানে হচ্ছে যেগুলো ইনস্ট্যান্ট আমাকে সুবিধা দিবে অথবা নগদ যত দ্রুত। তরল সম্পদ মানে হচ্ছে যে সম্পদগুলো দ্রুত অতি দ্রুত নগদে রূপান্তর করা যায়। কথা বোঝা গেছে? আর চলতি সম্পদ মানে হচ্ছে যেখানে তরল সম্পদ আছে অথবা যে সম্পদগুলো 1 বছরের চেয়ে বেশি 1 বছরের মধ্যে সুবিধা সেগুলোকে আমরা চলতি সম্পদ বলে একসঙ্গে। ক্লিয়ার? ওকে, এরপরে স্যার কিছু দেখেন তো এরপরে ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি কি অগ্রিম খরচ একটি কি মাথায় রাখতে হবে। একটু বলেন তো এটা কি হবে? অগ্রিম খরচ কি একটি কি? বলেন, দ্রুত বলেন এটা কি? এটা তো সবাই পারবে, একটু আগে বলছি, মাত্র বলছি, সবাই পারার কথা। অগ্রিম সম্পদ কি? চলতি সম্পদ। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। এরপরে আর এরপর কি আছে? এরপর দেখেন মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত আমাদের মাথায় রাখতে হবে। মজুদ আবর্তন অনুপাত কোন ধরনের অনুপাত বলেন তো? এটা সবাই একটু দ্রুত বলেন তো, এটা কোন ধরনের অনুপাত? কোন ধরনের অনুপাত এটা বলেন তো একটু দ্রুত। চলতি সম্পদ, অনেকে চলতি সম্পদ বলছে, মাশাআল্লাহ। ওকে, কোনটা এটা হচ্ছে? এটা কোন ধরনের অনুপাত বলেন তো? সবাই একটু দ্রুত বলেন তো। এটা কি তারল্য অনুপাত, পরিচালনা দক্ষতা অনুপাত, মুনাফা অর্জনের ক্ষমতা? মানে এটা কোনটা? অর্থাৎ হচ্ছে মজুদ আবর্তন দ্বারা কোনটাকে হচ্ছে প্রকাশ করে। মনে রাখবেন আমাদের হচ্ছে আমরা যে অনুপাতগুলো বের করি এই অনুপাতগুলো আমরা একটু দেখি। রেহনুমা আক্তার বলছে কি মানে খ হবে কিনা একটু দেখি, বোঝার চেষ্টা করি, তাহলে আপনাদের কাছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবেন আমাদের যে অনুপাতগুলো মেইনলি হচ্ছে 4টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে তারল্য মানে তরলতা অনুপাত, একটা হচ্ছে পরিচালনা দক্ষতা অনুপাত, একটা সচ্ছলতা অনুপাত, একটা হচ্ছে মানে এখানে হচ্ছে একটা কি পরিচালনা দক্ষতা মানে মেজার করে এটা দিয়ে, তারপর হচ্ছে মুনাফা অর্জন অনুপাত, এরপরে হচ্ছে কি সচ্ছলতা অনুপাত। মাথায় রাখবেন একটু কষ্ট করে। দেখেন যতগুলো চলতি আছে, চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, এগুলো সবগুলো দ্বারা হচ্ছে আমার স্বল্প মেয়াদী হচ্ছে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে, স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে অথবা দায় পরিশোধ ক্ষমতা। তাহলে একটু সবাই একটু বুঝার চেষ্টা করুন সবাই। চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, এগুলো দিয়ে কি প্রকাশ করে ভাইয়া? এগুলো দিয়ে মেইনলি হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা আছে কিনা প্রকাশ করে। বুঝা গেছে? এরপরে দেখেন এই যে আর যেমন হচ্ছে কি গড় আবর্তন, দেনাদার আবর্তন অনুপাত, তারপর হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, তারপর হচ্ছে আর কি আছে পাওনাদার আবর্তন অনুপাত। এগুলো দিয়ে মেইনলি যাচাই করা হয় আমার বিজনেসটা কতটুকু ইফেক্টিভ এবং ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি কাজ করতেছে। এটা দ্বারা কি বোঝায়? তার মানে কি আবার কাজ করতেছে কিনা, আমার কোম্পানি স্কিলস মানে ইফেক্টিভনেস এবং ইফিশিয়েন্স কতটুকু আমি বুঝে যাচ্ছি। এটা দিয়ে মানে আমার অপারেশন ফাংশনটা মেজার করে, এটাকে বলা কি পরিচালনা দক্ষতা অনুপাত। বুঝা গেছে? তার মানে আমরা বুঝতে পারতেছি মজুদ আবর্তনটা কি, এটা হচ্ছে পরিচালনা। এরপরে দেখেন মুনাফা অর্জন অনুপাত কোনগুলা? যতগুলো লাভের হারের সূত্র আছে, যতগুলো মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, তারপর হচ্ছে কি সম্পত্তির উপর লাভের হারের অনুপাত, সবগুলা হচ্ছে মুনাফা অর্জন, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে মুনাফা অর্জন ক্ষমতা মেজার করে। ক্লিয়ার ভাইয়া? সবাইকে আমি বুঝতে পারছি? এরপর দেখেন সচ্ছলতা অনুপাত মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা, দায় মালিকানা অনুপাত, দায় সম্পত্তি অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত। দেখেন দায় মালিকানা অনুপাত, বিনিয়োজিত দায় মালিকানা অনুপাত, তারপর হচ্ছে কি দায় সম্পত্তি অনুপাত, তারপর হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। এগুলো দ্বারা সবগুলোকে তার কি সচ্ছলতাকে বোঝায়। ক্লিয়ার? অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতাকে বোঝায়। আমি কি সবাইকে বুঝতে পারছি ভাই একদম ভালো করে? তাহলে এখানে উত্তর কোনটা বলুন তো? পরিচালনা দক্ষতা অনুপাত। আমাদের সবার কাছে ক্লিয়ার ভাই? বলুন তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু সবাই দ্রুত বলুন তো স্যার। পারবো ইনশাআল্লাহ? ওকে, ওকে। এরপর দেখেন কি বলতেছে, দেখেন চলতি বা কার্যকরী মূলধন, এই যে খুব ইম্পর্টেন্ট, এই যে এটা আবার আসছে, দেখেন এই যে এখন এটা ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে যারা হচ্ছে পারেন নাই এখন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কি বলছে, যদি চলতি বা কার্যকরী মূলধন ৮৬,০০০ টাকা হয় এবং চলতি অনুপাত 5:3 হয়,
তবে মোট চলতি সম্পদের পরিমাণ কত, মোট চলতি সম্পদ। সো আমাকে একটু আগে বের করতেছে কি কার্যকরী মূলধন দেওয়া হয়েছে, কি বের করতে হয়েছে আমাকে দায় বের করতে হয়েছে। এখন সম্পত্তি সেম প্রসেসে বের করতে হবে। একটু সবাই আমাকে দ্রুত জানান তো এটা কিভাবে হবে, একদম দ্রুত জানান এটা কিভাবে আমরা করতে পারি, ম্যাথটা কিভাবে সলভ করতে পারি বলুন তো একটু, কিভাবে সলভ করতে পারি ম্যাথটা। ওকে আমরা একটু দেখি কেমন আগের মতো। চলতি অনুপাত সমান কত 5:3। তার মানে দেখেন স্যার এই যে একটু লিখি 5:3, এই যে এই পাশেরটা হচ্ছে কি সম্পদের অনুপাত আর এই পাশেরটা হচ্ছে দায়ের অনুপাত। তাহলে স্যার বলেন তো আমি এখানে কার্যকরী মূলধনটা কিভাবে বের করব, একদম সিম্পল 5 থেকে 3 ডিভাইড করব, কত হয় 2। A2 এটা হচ্ছে কি আমার চলতি মূলধন বা কার্যকরী মূলধন, কেমন কার্যকরী মূলধন। তার মানে কথাটার মানে হচ্ছে আমার যে ৮৬,০০০ টাকা এখানে কয় ভাগ আছে বলুন তো, ৮৬,০০০ টাকার মধ্যে 2 ভাগ। তাহলে কি করতে হবে ৮৬,০০০ ডিভাইডেড কত 2, তাহলে কত হবে বলুন তো ৮৬ কে 2 দিয়ে ডিভাইড করুন কত হয় দেখেন তো একটু কাইন্ডলি। ৮৬,০০০ এটা 6 ডিভাইডেড 2 তাহলে ৪৩,০০০ টাকা। তাহলে বলুন তো 1 ভাগ সমান কত, 1 ভাগ সমান ৪৩,০০০ টাকা। এবার সবাই এইটুকু বুঝতে পারছেন বলুন তো, সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা। এবার দেখেন কি বলছে আমাকে এখন চলতি মোট সম্পদ বের করতে হবে। তাহলে দেখেন 1 ভাগ সমান ৪৩,০০০ টাকা, আমার চলতি অনুপাত কয় ভাগ 5 ভাগ। তাহলে কি করতে হবে আমাকে এই যে ৪৩,০০০ এখানে এটা হচ্ছে 1 ভাগের টাকা, তাহলে 5 ভাগের টাকা কত ইনটু 5, একটু 5 দিয়ে ইনটু করে দেন কত হবে দেখেন তো ৪৩ ইনটু 5 2,15,০০০ টাকা। উত্তর কত হবে এখানে দেখেন 2 লক্ষ, এই যে 2,15,০০০ টাকা আছে তো 2,15,০০০ টাকা। আমরা কি সবাই বুঝতে পেরেছি নাকি বলুন তো, সবাই দ্রুত বুঝতে পেরেছেন কিনা বলুন তো, বুঝতে পারছেন কিনা এটা 2,15,০০০ টাকা, এটা বুঝতে পারছেন। সবাই কি আমাদের কাছে ক্লিয়ার? তাহলে ভাই আমরা এটা কিভাবে বের করব একটু করে বলি, একদম সিম্পল। এই ম্যাথটা একটু কমপ্লেক্স আমাদের কাছে। আমরা প্রথমে এরকম কার্যকরী মূলধন দেওয়া থাকলে আমাদেরকে বের করতে বলবে কি হয় চলতি সম্পদ বের করতে বলবে অথবা চলতি দায় বের করতে বলবে। সো কিভাবে করব ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমরা কি করব চলতি অনুপাত এই যেটা দেওয়া আছে 5:3 চলতি অনুপাত এই যে এটা হচ্ছে আমি সবগুলো ভেঙে লিখছি। দেখেন এখানে এটা হচ্ছে কি সম্পদের পার্ট, এটা হচ্ছে দায়ের পার্ট। তাহলে আমাকে এখন আমরা জানি সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধন বের হয়, মূলধন তাহলে মূলধন অনুপাতটা বের করতে হবে। কিভাবে করে বলুন তো, এই 5 থেকে 3 মাইনাস করব, এই যে 2 এটা হচ্ছে কি চলতি মূলধন বা কার্যকরী মূলধন। তার মানে এই যে কার্যকরী মূলধন এখানে কয় ভাগের টাকা আছে 2 ভাগের টাকা দেওয়া আছে। এখন আমাকে যদি বলে হচ্ছে তাহলে 1 ভাগ সমান কত ৮৬ কে 2 দিয়ে ভাগ করব, 1 ভাগের টাকা বের হতে ৪৩,০০০ টাকা। আমাকে যদি বলে একদম সিম্পল যদি সম্পদ বের করতে বলে তাহলে সম্পদের অনুপাত কত, সম্পদ 5 ভাগ, তাহলে এই ৪৩ এর সঙ্গে 5 গুণ দিব, আর দায় বের করতে বললে 3 গুণ দিব। তাহলে সেম প্রসেসে আমাকে দায় বের করতে পারবো, সম্পদ বের করতে পারবো। বুঝে গেছে? দায় বের করতে গেলে দায়ের এই যে অনুপাত দিয়ে গুণ করব, সম্পদ বের করতে বললে 5 দিয়ে গুণ করব, মানে সম্পদের অনুপাত দিয়ে গুণ করব। সো আমাদের কাছে কি বিষয়টা ক্লিয়ার একদম? আমরা যারা ক্লাসে ছিলাম আমরা কি প্রত্যেকে হচ্ছে বুঝতে পেরেছি ভাইয়া বলেন তো, বুঝতে পেরেছি কিনা পুরো ক্লাসটা? তো হচ্ছে আমাদের যেহেতু 8টা বেজে গেছে, আমাদের হচ্ছে ক্লাসের শিডিউল মোটামুটি ডিউরেশন প্লাস অলমোস্ট ফিনিশ। সো আজকে যারা ক্লাসে ছিলেন আমাকে একটু কাইন্ডলি বলেন তো আমাদের কোন হচ্ছে আমরা যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোন টপিকটা আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, সবাই আপনাদের মতামতটা জানান। অর্থাৎ আমরা নেক্সট যে ক্লাসটা নিব, আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে কিসের উপর নিলে আমাদের ভালো হয়, ফার্স্ট পেপারের উপর নাকি সেকেন্ড পেপারের উপর, তারপর হচ্ছে সিকিউ নাকি এমসিকিউ, একটু করে আপনাদের মতামত শুনতে যাচ্ছি আমি, একটু দ্রুত জানান তো আমাকে। ওকে এখন দেখেন আমরা হচ্ছে আমাদের আটমোস্ট ট্রাই করবো আপনাদেরকে বোঝানোর জন্য। একটা ক্লাসে 1 ঘন্টায় তো অনেক কিছু করা যায় না, বাট যতটুকু করা সম্ভব, মানে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আমি আশা করছি আমাদের হচ্ছে আজকে আরও একটা ক্লাস আছে, সেটা হচ্ছে বাংলা। সো
একটু পরে আমাদের বাংলা শুরু হবে, সো বাংলা ক্লাস আপনারা অ্যাটেন্ড করবেন প্রত্যেকদিন আপনাদের জন্য পরীক্ষার আগ পর্যন্ত। পড়ালেখা আপনাদের জন্য অবশ্যই অলওয়েজ হচ্ছে অ্যাক্টিভ থাকবে, অবশ্যই হ্যাঁ অ্যাক্টিভ থাকবে, সো হচ্ছে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মনে রাখবেন সবাই, আমি এমসিকিউতে কেন ফোকাস করতেছি, আমাদের অফলাইনে যারা আমরা স্যারদের কাছে পড়ি, বেশিরভাগ স্যার যেহেতু আমিও পড়াই, আমি নিজেও পার্সোনালি হচ্ছে মানে কেন জানি হয়ে যায় আমরা সিকিউতে অনেক বেশি গুরুত্ব দিই, বিশেষ করে এমসিকিউ মানে যে কোনো এক্সামের ক্ষেত্রে আমরা সিকিউতে সবচেয়ে, যে কোনো সাবজেক্টের আমরা সিকিউকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, বাট আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি এমসিকিউ, সিকিউ পাশাপাশি এমসিকিউ। এই জন্য যেহেতু আমরা অলরেডি সিকিউ নিয়ে একদম 2 বছর ধরে পড়ে আসছি, সো আমি এমসিকিউ একটু গুরুত্ব দিই। আর আমাদের এমসিকিউ যারা পড়ায় তারা মোটামুটি মানে বোঝা যায় যে কীভাবে পড়ায়, সো আমি চাচ্ছি এমসিকিউটা খুব ভালো করে আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্য। প্লাস আমরা এই অধ্যায়ের উপর আরও একটা ক্লাস হবে, ঠিক আছে, আরও কিছু এমসিকিউ করব এবং আরও 2টা সিকিউ নিয়ে আপনাদের সাথে নেক্সট ক্লাসে বুধবার ইনশাল্লাহ হাজির হব। সো প্রত্যেকে আপনাদের ফ্রেন্ডদেরকে, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস ছিল অনেকে জানতো না, মনে রাখবেন আপনার একদম হচ্ছে শুধুমাত্র কোরবানে বন্ধ থাকবে একদম পরীক্ষার আগ পর্যন্ত, পরীক্ষার আগ দিন পর্যন্ত আমাদের ক্লাসগুলো চলমান থাকবে ইনশাল্লাহ। জাস্ট আমরা আপনাদের রেসপন্সটা প্রয়োজন এবং আপনারা হচ্ছে ওকে ভেরি গুড ভাইয়া, সাবজেক্ট পড়ি নোট দিলে ভালো, ওকে ইনশাল্লাহ ওকে। সো আশা করছি আপনারা প্রত্যেকে আমাদেরকে অনেক বেশি কোঅপারেট করবেন এবং প্রত্যেকে আমাদের ক্লাসগুলোতে একদম লাইভলি অ্যাটেন্ড করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অ্যাকাউন্টিং এর এই অধ্যায় নিয়ে, আরো কিছু সিকিউ, আরো কিছু এমসিকিউ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।